আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, হুতিদের আক্রমণে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব আধুনিক বিশ্বের দাপটে আদিম যুগে গাজা। আরো জানিয়ে দেব বাইডেনের ইসরায়েল নীতিতে তরুণ ভোটারদের ক্ষোভ বাড়ছে। এবং জানিয়ে দেব ফিলিস্তিনিদের লাশ থেকে অঙ্গ প্রত্যঙ্গ চুরি করেছে ইসরায়েল। এদিকে ইরানের শক্তি বৃদ্ধিতে শঙ্কিত ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব জাতিসংঘ কর্মীদের উপর ভিসা নিষেধাজ্ঞা দিল ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। হুতিদের আক্রমণে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের আক্রমণে যুক্তরাষ্ট্র মারাত্মক উদ্বিগ্ন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইয়েমেনে হুতিদের ক্রমবর্ধমান হামলা দেশটির মানবিক সংকট বৃদ্ধি করেছে। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তারের লড়াইয়ে দুই প্রতিপক্ষ সৌদি আরব ও ইরান। ইয়েমেনে সৌদি আরবের বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে ইরান। এ কারণে হুতি দমনে সর্বশক্তি প্রয়োগ করেছে সৌদি আরব। সৌদি অবরোধের জের ধরে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের চলমান মানবিক সংকটের কারণে রিয়াদের সঙ্গে সঙ্গে তেহরানও ব্যাপক সমালোচিত হয়েছে। হুতিরা ইয়েমেন সরকার নিয়ন্ত্রিত ও সৌদি ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ফলে সীমান্তের পাশাপাশি নিজ ভূখণ্ডের নিরাপত্তা রক্ষায় বাড়তি নজর দিতে হচ্ছে সৌদি আরবকে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুতিদের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তারা রাজি হচ্ছে না। গত বৃহস্পতিবার ইয়েমেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হুতি বিদ্রোহীরা সরকার নিয়ন্ত্রিত মারিব অঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সর্বশেষ এ হামলায় এক শিশু সহ 3 ব্যক্তি নিহত হয়েছে। আরো 2 শিশু সহ অন্তত 10 জন আহত হয়েছে। হুতিরা বলেছে তারা সামরিক ক্যাম্পে হামলা চালিয়েছেন, যদিও দাবির সপক্ষে তারা কোনো প্রমাণ দেননি। 2014 সাল থেকে ইয়েমেনে যুদ্ধ চলছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এই সময় রাজধানী সানা দখল করে নেন। এরপর সৌদি আরব নেতৃত্বাধীন জোট এই এলাকায় যুদ্ধে জড়িয়ে পড়ে। আধুনিক বিশ্বের দাপটে আদিম যুগে গাজা। যুদ্ধ শুরুর আগে গাজার বাসিন্দা মাহমুদ আল দাউদি কখনোই কল্পনা করতে পারেননি তার দোকানে ধুলো পড়া রেডিও সেটগুলোর এত বেশি চাহিদা থাকবে। বাইরের বিশ্বের খবর রাখতে আবারও একটি মূল্যবান মাধ্যম হয়ে উঠবে, কারণ ডিজিটাল যুগের বাজারে এটি একেবারে বিলুপ্তির পথে। অনেক দেশে কালক্রমে হারিয়ে যাওয়া এ মাধ্যমের প্রচলন একেবারেই নেই। তবে যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন করে আবার সেই রেডিওরই প্রত্যাবর্তন ঘটেছে। ইসরায়েলি হামলার খবর শুনতে ঘরে ঘরে বাজছে রেডিও। বাড়ির উঠোনে বসে, দোকানে বসে যে যেভাবে পারছেন শুনছেন যুদ্ধের বার্তা। আল মনিটর, এফি, আল আরাবিয়া। 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলা দিন দিন নৃশংস হয়ে উঠেছে। গাজার ধ্বংসে সব ভয়ঙ্কর অস্ত্র সরঞ্জাম ব্যবহার করছে সেনারা। অত্যাধুনিক বোমাসহ পলকে দিগন্ত ছুঁয়ে ফেলা ফাইটার জেট, অ্যান্টি মিসাইল ট্যাঙ্ক কোনো কিছুই বাদ রাখছে না। আধুনিক বিশ্বের সর্বাধুনিক সব যুদ্ধাস্ত্র দিয়ে গুড়িয়ে দিচ্ছে গাজা। আক্রমণের সেসব খবর পেতেই হারানো দিনের সেই রেডিওকেই আবার ঘরে তুলছেন বাসিন্দারা। ব্যঙ্গাত্মক সুরে বললে আধুনিক বিশ্বের দাপটে রীতিমতো আদিম যুগে ফিরে গেছে যুদ্ধপীড়িত অসহায় গাজাবাসী। সরল কণ্ঠে ঠিক এই কথাটিই বলেছেন গাজার আরেক বাসিন্দা হাসুনা। আধুনিক প্রযুক্তিতে বিশ্ব এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। হামলা শুরুর পর থেকেই গাজায় বিদ্যুৎ বিপর্যয় একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ করার পর থেকে অবরুদ্ধ অঞ্চলে 23 লাখ মানুষ দীর্ঘ ব্ল্যাক আউট সহ্য করছে। বিধ্বস্ত শহরে টেলিভিশন অথবা কম্পিউটারের ব্যবহার একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। ইন্টারনেট সংযোগও বন্ধ রাখছে ইসরায়েল। অচল হয়ে পড়েছে মোবাইল যোগাযোগ। দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে ব্যাটারি চালিত রেডিওই এখন শেষ ভরসা। দাউদি বলেছেন, ফোন এবং ইন্টারনেট কেটে দেওয়ার পর গাজায় কি ঘটছে তা জানার একমাত্র উপায় রেডিও। দক্ষিণ গাজার রাফা শহরে দাউদির দোকান যুদ্ধের আগে একটি রেডিওর দাম ছিল প্রায় 25 শেকেল। বর্তমানে দাম বেড়ে 60 শেকেল।
অর্থাৎ $16 হয়েছে। আরেক রেডিও দোকানের মালিক হুসাইন আবু হাশেম বলেছেন, মানুষ খবর শুনতে চায়, কোথাও গোলাগুলি হচ্ছে তা জানতেও তাদের পরিবার সম্পর্কে জানতে চায়, এজন্য মানুষ রেডিও কিনছে। হাশেমের দোকানের সব রেডিও বিক্রি হয়ে গেছে, তবে নতুন স্টক অর্ডার করা অসম্ভব। বিবিসি আরবি এবং আল জাজিরার মতো স্টেশনগুলো বাস্তুচ্যুত বাসিন্দাদের খবর জানাতে বিশেষ চ্যানেল চালু করেছে। মঙ্গলবার ফিলিস্তিনি টেলিযোগাযোগ সংস্থা পেলটল জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা জুড়ে আবারও ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা বন্ধ করা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর চতুর্থবার এ ধরনের ব্রেকডাউন ঘোষণা করেছে। গাজায় যেখানে বুলেট বোমার আক্রমণ মানুষের যোগাযোগের পথকেও বিঘ্নিত করেছে, সেখানে প্রযুক্তির একটু ছোঁয়া বেঁচে থাকার বাতিঘর হয়ে উঠেছে ই কার্ড, সাধারণ সিম কার্ডের ডিজিটাল সংস্করণ। এটি তীব্র সংঘাত এবং বিপর্যস্ত পরিকাঠামোর মধ্যেও নিজেদের ও বাইরের বিশ্বের সঙ্গে সংযোগ বজায় রাখার জন্য বাসিন্দাদের কাছে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। ই কার্ডগুলো ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া এবং টেলিকম ব্রেকডাউন সত্ত্বেও ইন্টারনেট অ্যাক্সেস এবং যোগাযোগের চ্যানেলগুলো বজায় রাখতে সহায়তা করে। এর মাধ্যমে বিদেশ বসবাসকারী পরিবারের সদস্যদের সঙ্গেও খুব সহজেই যোগাযোগ করা যায়। এটি সবার কাছেই বেশ গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, বিশেষ করে সাংবাদিকদের জন্য যারা স্থল পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট করার চেষ্টা করেছেন, পাশাপাশি বাস্তুচ্যুত বাসিন্দাদের জন্য যারা তাদের পরিবারের সঙ্গে সংযুক্ত থাকার জন্য ই কার্ডের উপর নির্ভর করেছেন। বাইডেনের ইসরায়েল নীতিতে তরুণ ভোটারদের ক্ষোভ বাড়ছে। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন স্মরণকালে সবচেয়ে বেশি মেরুকরণের রাজনৈতিক প্রতিযোগিতার একটি হাতে যাচ্ছে, কিন্তু গাজায় যুদ্ধের জেরে ইসরায়েলের প্রতি তার অকুণ্ঠ সমর্থন বাইডেনের মূল সমর্থক হিসেবে ভাবা তরুণ ভোটারদের সাথে তার জোরালো দ্বন্দ্ব তৈরি করছে। আব্দুল ওসমানও নিশ্চিত নন যে তিনি আবার জো বাইডেনের পক্ষে ভোট দিতে পারবেন। তিনি বলেন, এই দ্বিধাগুলির বেশিরভাগই ইসরায়েলের প্রতি বাইডেনের প্রশাসনের সমর্থনের কারণে। মার্কিন মদদেই ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে বলে তিনি মনে করেন। 2021 সালে স্থানীয় টাউন কাউন্সিলে নির্বাচিত ওসমানও বলেন, একজন শান্তিপ্রিয় মুসলিম ও কালো মানুষ হিসেবে ফিলিস্তিনিদের দমনপীড়ন দেখতে ভয়ানক, এটা আমার জন্য কঠিন হবে। আমার বিবেকে এমন একজন রাষ্ট্রপতিকে ভোট দিতে যে বিভিন্ন উপায়ে এমন দমনপীড়নে মদত ও সহায়তা করে। কানেকটিকাটের এই তরুণ ভোটার বিবিসিকে বলেন, তিনি 2024 সালে তৃতীয় কোনো প্রার্থীকে ভোট দেবেন নাকি রাষ্ট্রপতির ব্যালট ফাঁকা রাখবেন তা ভাবছেন, তবে সিদ্ধান্ত নেওয়াটা একটু কঠিন, কারণ তিনি এবং অন্যান্য অনেক তরুণ ভোটাররা ডোনাল্ড ট্রাম্পকেও আবার নির্বাচিত হতে দেখতে চান না। ওসমানুর মতো তরুণ ডেমোক্রেট ভোটারদের একটি ক্রমবর্ধমান সংখ্যক ইসরায়েলকে সমর্থন ও গাজায় সংঘাতের ইস্যুতে প্রেসিডেন্ট বাইডেনের সাথে সম্পর্কচ্ছেদ করছেন বলে মনে হচ্ছে। ফিলিস্তিনিদের লাশ থেকে অঙ্গ প্রত্যঙ্গ চুরি করেছে ইসরায়েল। গাজার স্থানীয় কর্তৃপক্ষ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের লাশ থেকে অঙ্গ চুরির অভিযোগ এনেছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে গাজা ভিত্তিক সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত মঙ্গলবার গভীর রাতে লাশগুলোর পরীক্ষায় জানা গেছে সেগুলো থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ চুরির কারণে তাদের আকার উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। এতে আরো বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী কোনো নাম উল্লেখ ছাড়াই লাশ হস্তান্তর করেছে এবং কোথা থেকে এগুলো জব্দ করা হয়েছিল তা নির্দিষ্ট করে বলতে অস্বীকার করেছে। এতে আরো বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় চলমান যুদ্ধের সময় এ ধরনের কাজের পুনরাবৃত্তি করেছে এবং কবরস্থান থেকে লাশগুলো উত্তোলন করেছে। বিবৃতিতে দখলদারিত্বের এমন জঘন্য অপরাধের প্রতি রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি সহ গাজায় কর্মরত আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরব অবস্থানের সমালোচনা করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। গণকবর মঙ্গলবারের প্রথম দিকে ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত কয়েক ডজন ফিলিস্তিনের লাশ হস্তান্তর করে যাদের স্থল অভিযানের সময় আটক করা হয়েছিল সেখানে কর্মরত একজন আনাদুল সংবাদদাতা জানিয়েছেন, গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় দক্ষিণ গাজার কেরেম শালম সীমান্ত ক্রসিং এর মাধ্যমে লাশগুলো গ্রহণ করেছে। সংবাদদাতা বলেন, গাজার এন্ডাউন্টমেন্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণকবরে তাদের দাফনের দায়িত্ব ছিল। ইরানের শক্তি বৃদ্ধিতে শঙ্কিত ইসরায়েল। কয়েক বছর আগেও মধ্যপ্রাচ্য একক আধিপত্য ছিল ইসরায়েলের, কিন্তু সেই অবস্থা এখন আর নেই। শুধু মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরাই নন, ইউরোপ ও আমেরিকার বিশ্লেষকরাও এটি স্বীকার করেন। ইরান ক্রমাগত শক্তি বৃদ্ধি করায় চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েল। গত কয়েক বছর ধরে তেল আবিব যখনই কোনো ধরনের আগ্রাসন চালিয়েছে তখনই কোনো না কোনোভাবে তার জবাব দিয়েছে তেহরান। ইরানের সবচেয়ে বড় সফলতা হলো মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের সমর্থিত বেশ কয়েকটি শক্তিশালী বাহিনী গড়ে তোলা। এতে ইসরায়েলের
সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াতে হচ্ছে না ইরানের, বরং তেহরানের সমর্থনে ওই বাহিনীগুলোই ইসরায়েলের ওপর বিভিন্নভাবে হামলা চালিয়ে আসছে। এতে ইসরায়েল ব্যস্ত থাকছে হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক জিহাদের মতো সংগঠনগুলো নিয়ে, আর এই সুযোগে নিজেদের আরো শক্তিশালী করছে ইরানের সামরিক বাহিনী। সর্বশেষ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভান্ডার ইরানের। বিভিন্ন পাল্লার অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের, যেগুলো সহজেই ইসরায়েলে আঘাত আনতে সক্ষম। ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা সম্পর্কে এরই মধ্যে ধারণা পেয়েছে সারা বিশ্ব। গত মাসে যুক্তরাষ্ট্রের মতো দেশের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত আনে মার্কিন ঘাঁটিতে। এতে ওই ঘাঁটি লণ্ডভণ্ড হয়ে যায়। মূলত তখনই ইরানের ক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টনক নড়ে। এছাড়া সর্বশেষ সামরিক শক্তি নিয়ে করা বৈশ্বিক প্রতিবেদনগুলোতে ইরানের নৌ শক্তিকেও প্রচণ্ড শক্তিশালী হিসেবে উল্লেখ করা হয়। ক্ষেপণাস্ত্র ফোর্সের মতো নৌবাহিনীতেও মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিধর দেশ ইরান। বিশেষ করে তাদের সাবমেরিন ফোর্স সবচেয়ে ভয়ঙ্কর। শক্তির দিক থেকে নৌবাহিনীতে বিশ্বের 4 নম্বর অবস্থানে আছে ইরান। জাতিসংঘ কর্মীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল ইসরায়েল। জাতিসংঘ কর্মীদের ভিসা দেওয়ার ব্যবস্থা বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের কোন কর্মকর্তা কর্মচারী গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সহযোগী হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেছে ইসরায়েল। মঙ্গলবার এই ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্তের ঘোষণা দেন ইসরায়েলের মুখপাত্র এইলন লেভি খবর আল জাজিরার। তিনি বলেন, গাজায় বর্তমান সংঘাতের সময় জাতিসংঘের কর্মীরা ইসরায়েলের ওপর দোষ চাপাচ্ছেন এবং হামাসের দোষ আড়াল করছেন। এই অভিযোগ এনে তিনি জাতিসংঘের কর্মকর্তাদের নিন্দা করেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের কর্মীরা ভিসার অনুরোধ করলেই তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে না, বরং ভিসার বিষয়ে খুঁটিনাটি যাচাই বাছাই করে দেখা হবে। ইসরায়েলের মুখপাত্র এইলন লেভি বলেন, জাতিসংঘের যেসব কর্মকর্তা কর্মচারী হামাসের সঙ্গে প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করবে, তাদের সঙ্গে ইসরায়েল কাজ করা বন্ধ করে দেবে। ইসরায়েল তার মিত্রদের প্রতিও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।